Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, পরিবেশ বিদ্যার প্যাডাগজি থেকে আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। এবং তোমরা জানো বন্ধুরা, অবশ্যই করে 2024-এর 15 ডিসেম্বরে কিন্তু সিটেট এক্সামও হতে চলেছে। তাই সিটেটের দিকেও লক্ষ্য রেখে কিন্তু আমরা বিগত কয়েকদিন তোমরা দেখছো যে সিটেটের বিগত সালের প্রশ্নগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে তেমনি দেখো, সিটেট 2018 ডিসেম্বরে যে সকল প্রশ্নগুলো এসেছিল সেই সকল প্রশ্নগুলোর কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি। অবশ্যই করে দেখো, আজকের কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে 11। এর আগে দেখো, প্রথম পার্ট অবশ্যই করে দেওয়া হয়েছে প্র্যাকটিস সেট নম্বর 10-এ। তোমরা যারা এখনো প্রথম পার্ট দেখোনি অবশ্যই করে দেখে নাও, এবং তোমরা যারা প্রথম পার্ট দেখেছো অবশ্যই করে কিন্তু তোমরা দ্বিতীয় পার্টটা দেখো। অবশ্যই করে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, কিন্তু সম্পূর্ণ 2018 সিটেট এর প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করছি। তাই ভিডিওটি তোমরা বুঝতে পারছো যে প্রশ্নগুলি কেমন রয়েছে। অবশ্যই কিন্তু সিটেট এর আদলে কিন্তু প্রাইমারি টেটও পরীক্ষা হতে চলেছে, তাই অবশ্যই করে ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যারা আমার চ্যানেলে এখনো নতুন, তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই করে মিস করে যাবে। ওকে, এবং যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে একটু অবশ্যই করে তোমরা প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তো বন্ধুরা, অবশ্যই দেখো, তোমরা সমস্ত ভিডিওর কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে। পিডিএফ গুলো পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অবশ্যই করে তোমরা এই চ্যানেলগুলোতে অবশ্যই যুক্ত হয়ে যাও। তোমরা বিভিন্ন নোটস থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, কুইজ থেকে শুরু করে সমস্ত পিডিএফ গুলো। ওকে, তো বন্ধুরা, অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে যাও, এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং একটু বন্ধুদের মধ্যে অনেক অনেক করে একটু শেয়ার করে দাও। দেখো, তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো রেডি করছি, শুধু তোমাদেরই জন্য। ওকে, তো তাই প্রত্যেককে বলছি অবশ্যই করে কিন্তু তোমরা একটু সাপোর্ট করে লাইক করো, কমেন্ট করো কোথাও কোনো সমস্যা থাকলে, ঠিক আছে? তো অবশ্যই করে তোমাদের জন্য এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো, কারণ পরীক্ষা যত কাছে আসবে অবশ্যই কিন্তু আমরা বড় বড় ভিডিও তৈরি করব, এবং এরপরে কিন্তু আমরা ম্যারাথন ক্লাস করাবো, এবং সর্বশেষে তোমাদের কিন্তু মক টেস্ট অবশ্যই করে আমি 150 নম্বরে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে। ওকে, তোমরা অবশ্যই করে কিন্তু সবাই যুক্ত হয়ে যাও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ি দেখে নেবো প্রশ্নগুলি কি কি রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো, 15 গ্রাম পার মিলি ঘনত্ব এবং 3 মিলি আয়তনের একটি বস্তুর ভর কত? দেখো, বস্তুর ভর কত বলেছে। এবারে বস্তুর ভর সমান কি আমাদেরকে জানতে হবে। দেখো, এখানে 12 গ্রাম, 18 গ্রাম, 45 গ্রাম, 5 গ্রাম। দেখো, বস্তুর ভর সমান কি হচ্ছে না তার ঘনত্ব ইন্টু আয়তন। ওকে, তাহলে ভর সমান কি ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে দেখো, এখানে 15 গ্রাম মিলি 15 গ্রাম পার মিলি বলেছে ঘনত্ব, আর একটা বলেছে 3 মিলি 3 মিলি। ওকে, তাহলে দেখো দুটো যে আমাদের মিলি রয়েছে, তাহলে আমরা এই আয়তন এই যে বস্তুর ভরটা আমরা বের করবো কিভাবে। দেখো, 15 ইন্টু 3। ওকে, তাহলে 3 15 45, ঠিক আছে? তাহলে 45 রয়েছে। এবার এখানে দেখো আমাদের গ্রাম বলেছে, এখানে গ্রাম বা মিলি বলেছিল, তাহলে এখানে 45 গ্রাম বলেছে, তাহলে 3 15 45। তাহলে এখানে দেখো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কি 3-এরটা 45 গ্রাম। ওকে, চলো নেক্সট। দেখো, নিচের কোনটি স্কেলার আছে। দেখো, নিচের কোনটি স্কেলার আছে। দেখো, ওজন, ভর, মাধ্যাকর্ষণ না গতিবেগ। দেখো, রাশি বিজ্ঞানের কিন্তু রাশিকে দুটো ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কি স্কেলার রাশি আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি। ওকে, দেখো, তাহলে স্কেলার রাশি কোনটি, ওজন, ভর না মাধ্যাকর্ষণ না গতিবেগ। দেখো, অবশ্যই করে কিন্তু স্কেলার রাশি হয়ে যাচ্ছে কি ভর। দেখো, এর কিন্তু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ওকে, তাহলে স্কেলার রাশি কাকে বলবো না, যার হচ্ছে কি মান আছে কিন্তু অভিমুখ নেই, ঠিক আছে, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি হচ্ছে যার মান এবং অভিমুখ দুই আছে, সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। ওকে, তাহলে এখানে স্কেলার রাশি কোনটা হয়ে যাচ্ছে, দেখো অবশ্যই করে কি ভর। ওকে, ভর হচ্ছে কি একটা স্কেলার রাশি। চলো নেক্সট। দেখো, 79 নম্বর প্রশ্ন কি বলেছে। যে বস্তুর মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি যেতে পারে না তাকে
বলে। দেখো যে বস্তুর মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি যেতে পারে না তাকে বলে কি, দেখো উত্তল, অস্বচ্ছ, স্বচ্ছ না চকচকে। দেখো যে বস্তুর মধ্যে দিয়ে আলোক রশ্মি যেতে পারে না, তোমরা কিন্তু অবশ্যই জানো, তোমরা বুঝতে পারছো, সেটা কিন্তু কি না, একটা যে বস্তুর মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি যেতে পারে না সেটা হচ্ছে কি অস্বচ্ছ একটা বস্তুকে, তাকে বলা হচ্ছে কি অস্বচ্ছ। চলো নেক্সট। তারপরে দেখো পৃথিবী পৃষ্ঠে একটি ওজন বস্তুর ওজন কত হবে যার ভর চাঁদের পৃষ্ঠে 10 কেজি। এবারে দেখো তাহলে পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ওজন কত হবে যার ভর চাঁদের পৃষ্ঠে 10 কেজি। দেখো চাঁদের পৃষ্ঠে যখন 10 কেজি হবে, আমরা জানি কি হচ্ছে না, পৃথিবী পৃষ্ঠের যে ওজন হয় সেটা হচ্ছে কি চাঁদে গেলে তার 6 ভাগের কিন্তু 1 ভাগ হয়। ওকে, তাহলে এখানে পৃথিবী পৃষ্ঠে যদি একটা বস্তুর ওজন কত হবে যদি তার চাঁদে তার ভর হচ্ছে 10 কেজি। দেখো 10 নিউটন, 60 কেজি, 10 কেজি না 60 নিউটন। দেখো অবশ্যই করে কি হবে, তাহলে যদি পৃথিবীতে 60 কেজি হয় তাহলে চাঁদে হচ্ছে কত 10 কেজি, অর্থাৎ কি মানে 6 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে অর্থাৎ পৃথিবীতে যদি 1 কেজি হয় তাহলে চাঁদে সেটা কিন্তু আরো হালকা হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী যদি 6 কেজি হয় চাঁদে হয়ে যাবে সেটা 1 কেজি। তেমনি যদি 10 কেজি হয় চাঁদে, তাহলে পৃথিবীতে কত হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রত্যেকে, দেখো কিন্তু 60 কেজি হয়ে যাবে। ওকে, কারণ 6 গুণ হয় চাঁদের যা ভর হয় সেটা কিন্তু আমাদের পৃথিবী চাঁদের ভরের কিন্তু 6 গুণ বেশি হয়। ওকে, তাহলে এখানে 6 গুণ করলে দেখো 6 × 60, অর্থাৎ আমাদের পৃথিবীতে যা ওজন হয় চাঁদে কিন্তু তার 6 ভাগের 1 ভাগ হয়। চলো নেক্সট। বলেছে একটি দ্রবণের দ্রবীভূত হওয়া নির্ভর করে, দেখো একটা দ্রবণের দ্রবীভূত হওয়া নির্ভর করে কোথায়, দেখো ওজন, চাপ, তাপমাত্রা না পৃষ্ঠ এলাকা। দেখো একটা বস্তুর যে দ্রবীভূত হওয়া নির্ভর করে, দ্রবণের দ্রবীভূত হওয়া নির্ভর করে, সেটা কোথায় নির্ভর করে দেখো অবশ্যই করে তোমরা দেখো একটা দ্রবণের কিন্তু দ্রবীভূত নির্ভর করে বন্ধুরা অবশ্যই করে কি হচ্ছে তাপমাত্রাকে, তাপমাত্রাতে কিন্তু বস্তুর আহ দ্রবণের দ্রবীভূত হওয়ার কিন্তু তাপমাত্রার উপর কিন্তু নির্ভরশীল। ওকে, চলো নেক্সট। বলেছে সুষমা চান তার ছাত্ররা গাছ সংরক্ষণের জন্য সংবেদনশীল হোক, নিচের কোনটি এটি করার জন্য সবচেয়ে উপযুক্ত কৌশল। দেখো সুষমা চান যে তার ছাত্ররা গাছ সংরক্ষণের জন্য সংবেদনশীল হোক, নিচের কোনটি এটি করার জন্য সবচেয়ে উপযুক্ত কৌশল। দেখো বাচ্চাদের একটি উদ্ভিদ দত্তক ও লালন পালনে সহায়তা করা, শ্রেণীকক্ষে একটি বিতর্ক পরিচালনা করা, গ্রুপ আলোচনা করা, পোস্টার তৈরি করা। দেখো সবসময় যখন গাছ সংরক্ষণের ক্ষেত্রে সংবেদনশীল হবে অবশ্যই কিন্তু তাদের তখন কখন হবে না, তারা যখন হাতে কলমে কিন্তু সেইটা কাজ করবে তখন তারা কিন্তু বুঝতে পারবে সেই গাছ সম্পর্কে এবং গাছের উপকারিতা ও গাছের প্রতি কেন সংবেদন হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, দেখো অবশ্যই কিন্তু তাদেরকে একটা উদ্ভিদ যদি আমরা দিই, তারা যদি সেটা নিজেরা লালন পালন করে বড় করে তখন তারা বুঝতে পারে যে গাছের পাতা ছেঁড়াটা কত কষ্ট, গাছটাকে কত বড় কষ্ট করে বড় করতে হচ্ছে, গাছের ডালটা আমরা কেন কাটবো না, সেই সকল বিষয় কিন্তু তারা সংবেদনশীল হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দেখো এরটা বা একেরটা। চলো নেক্সট। দেখো 83 নম্বর প্রশ্নে কি বলেছে, অভয় তার ছাত্রদের তাদের আশেপাশের লোকেরা যে রোগে ভুগছে তার উপর গ্রুপে একটি সমীক্ষা করতে বলে। পাঠ্যপুস্তকে জরিপে উল্লেখ নেই যা এই শিক্ষণে কৌশল হিসেবে বিকল্পটি প্রাসঙ্গিক নয়, যেটা এই শিক্ষণের শেখানোর যে কৌশল সেটা বিকল্পটি এখানে প্রাসঙ্গিক নয়, সেটা কি বলেছে দেখো, বলেছে এটি সম্প্রদায়কে তারা যে রোগে ভুগছিল তাদের তা বুঝতে সাহায্য করেছে, এটি সম্প্রদায়ের সাথে যোগাযোগ করার সুযোগ দিয়েছে, এটি শিশুদের প্রকৃত শিক্ষার সাথে সংযোগ করতে সহায়তা করেছে, এটা বাচ্চাদের ডেটা হ্যান্ডলিং বুঝতে এবং একসাথে কাজ করতে সক্ষম করেছে। দেখো যখন আশেপাশের লোকেরা তারা রোগে ভুগছে তার উপর তারা একটা সমীক্ষা করতে বলে। এবার পাঠ্যপুস্তকের জরিপের কোনো উল্লেখ নেই যা এই শেখানোর কৌশলের জন্য বিকল্পটি প্রাসঙ্গিক নয়, অর্থাৎ যেটা এখানে বিকল্পটি কোনটা প্রাসঙ্গিক নয়। দেখো অর্থাৎ এর সঙ্গে কোনটা সঠিক নয়, যে 4টে অপশন দিয়েছে এটা কোনটা সঠিক নয়।
দেখো তাহলে এই যে চারটে অপশন দিয়েছে, অর্থাৎ না আশেপাশের লোকেরা যে রোগে ভুগছে তার উপরে একটা সমীক্ষা করতে বলে ছাত্রদের। ঠিক আছে, তাহলে পাঠ্যপুস্তকে কোনো জরিপের উল্লেখ নেই। শিক্ষণ শেখানোর কৌশলের জন্য বিকল্পটি প্রাসঙ্গিক নয়। এটা কোন বিকল্পটি প্রাসঙ্গিক নয়? চারটে দেওয়া রয়েছে দেখো। সম্প্রদায়কে তারা যে রোগে ভুগছিল তা বুঝতে সাহায্য করে। দেখো এখানে কিন্তু অবশ্যই তারা যখন সমীক্ষা করতে যাবে তারা কিন্তু যে রোগে ভুগছে সেটা কিন্তু বুঝতে তাদের সাহায্য করবে অবশ্যই করে। তারপর দেখো সম্প্রদায়ের সাথে অবশ্যই যোগাযোগ করার সুযোগ দিয়েছে। হ্যাঁ, তারা কিন্তু যখন ফিল্ড ভিজিট করতে যাবে, তারা সমীক্ষা করতে যাবে, তখন কিন্তু অবশ্যই তারা যোগাযোগ করার একটা সুযোগ পাবে। তারপর দেখো এটি শিশুদের প্রকৃত শিক্ষার সাথে সংযোগ করতে সাহায্য করবে। হ্যাঁ অবশ্যই দেখো প্রকৃত শিক্ষার সাথে কিন্তু সংযোগ করতে সাহায্য করবে। তারা যখন মাঠে নেমে যখন ফিল্ড ভিজিট করবে তখন অবশ্যই প্রকৃত শিক্ষার সাথে কিন্তু যোগাযোগ হবে। বলছে এটা বাচ্চাদের ডেটা হ্যান্ডেলিং বুঝতে এবং একসাথে কাজ করতে সক্ষম করে। দেখো এখানে ডেটা হ্যান্ডেলিং বুঝতে যেটা বলেছে, এটা কিন্তু এর মধ্যে সব জায়গায় যে ডেটা হ্যান্ডেলিং বিষয়টা বুঝে উঠতে পারবে সেটা কিন্তু সঠিক নয় এখানে। ওকে, তাহলে এটা কোনোভাবে আমরা প্রাসঙ্গিক নয়। ওকে, এটা প্রাসঙ্গিক আমরা বলবো না। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো 4-এরটা। চলো নেক্সট দেখো বন্ধুরা, 84 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রিয়া জরুরি পরিস্থিতি সম্পর্কে কথা বলে। যখন তারা কোনো জরুরি অবস্থার সম্মুখীন হয় তখন শিশুদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করে। শিশুরা আগুন, বৈদ্যুতিক শক এবং সড়ক দুর্ঘটনা নিয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করে। তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তাদের বিদ্যমান বোঝাপড়ার মূল্যায়ন করেছেন এবং সংবাদপত্রে রাস্তা সুরক্ষা বিজ্ঞাপনের মতো সংস্থানগুলি ব্যবহার করে নিরাপত্তার দিক নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করার জন্য এলপিজি ও বৈদ্যুতিক বিল ব্যবহার করেছেন। দেখো এটা কি পদ্ধতি? মানবিক পদ্ধতি, জ্ঞানীয় পদ্ধতি, অভিজ্ঞতামূলক শিক্ষা পদ্ধতি না অনুসন্ধান পদ্ধতি? তাহলে কি আগে দেখো আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ি। দেখো প্রিয়া জরুরি পরিস্থিতি সম্পর্কে কথা বলে। যখন তারা কোনো জরুরি অবস্থার সম্মুখীন হয় তখন শিশুদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করে। শিশুরা আগুন, বৈদ্যুতিক শক, সড়ক দুর্ঘটনা নিয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা দেয়। অর্থাৎ দেখো তাহলে জরুরি অবস্থা কোনগুলো, শিশুদের এই অভিজ্ঞতাগুলো তারা জিজ্ঞাসা করে, তখন তারা কিন্তু এই যে আগুন, বৈদ্যুতিক শক, সড়ক দুর্ঘটনা নিয়ে এগুলো কি অভিজ্ঞতা তারা বর্ণনা করে। তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তাদের বিদ্যমান বোঝাপড়ার মূল্যায়ন করেছেন। তিনি তাদের তারা কতটা বুঝেছে সেসব মূল্যায়ন করেছেন। সংবাদপত্রে রাস্তা সুরক্ষা বিজ্ঞাপনের মতো সংস্থাগুলি ব্যবহার করে নিরাপত্তার দিক নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করার জন্য এলপিজি ও বৈদ্যুতিক বিলের তিনি ব্যবহার করেছেন। দেখো তাহলে এটা কি পদ্ধতি হতে পারে? এটা হচ্ছে মানবিক পদ্ধতি, জ্ঞানীয় পদ্ধতি, অভিজ্ঞতামূলক শিক্ষা পদ্ধতি, অনুসন্ধান পদ্ধতি। ওকে, দেখো যখন এই যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া তিনি এইরকম ধরনের প্রশ্ন করবেন, ঠিক আছে, শিক্ষার্থীদের কোনো কিছু স্বনির্দেশ দিয়ে তাদেরকে অনুসন্ধান করতে বলবেন সেই সকল বিষয় বা গবেষণার উপর ভিত্তি করে। অর্থাৎ দেখো এখানে বলেছে শিশুরা আগুন, বৈদ্যুতিক শক, এই যে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে জরুরি কিছু সম্মুখীন অবস্থা তোমরা বলো, সে তখন তারা বলতে পারছে। অর্থাৎ সেটা কিন্তু তখন কি হয়ে যাবে? তাদের কিন্তু অনুসন্ধানমূলক পদ্ধতি হয়ে যাবে। ওকে, অর্থাৎ অনুসন্ধান পদ্ধতি কিন্তু এটা তিনি ব্যবহার করেছেন। এখানে দেখো আবার বলেছে কি, সংবাদপত্র, রাস্তা সুরক্ষা বিজ্ঞাপনের মতো সংস্থাগুলি ব্যবহার করেছেন, নিরাপত্তার দিক নিয়ে কিন্তু আলোচনা করেছেন। তাহলে এটা কি হচ্ছে? দেখো অনুসন্ধান ভিত্তিক শিক্ষা পদ্ধতি। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হচ্ছে? 4-এরটা। চলো নেক্সট বলেছে 85 নম্বর প্রশ্ন কি বলে? দেখো কমিউনিটি হলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ ও শেখার সম্পদ। কমিউনিটি, দেখো কমিউনিটি হলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ ও শেখার সম্পদ, কারণ একজন ব্যক্তি সম্প্রদায়টি সমালোচনামূলকভাবে যে সমস্ত জ্ঞান উপলব্ধ, এটি সত্য, অ্যাক্সেসযোগ্য। বয়স্ক ব্যক্তিরা জ্ঞানী এবং সময় আছে, এটি বাস্তব পরিবেশ শেখার সুযোগ প্রদান করে। দেখো তাহলে কমিউনিটি হলো একটা গুরুত্বপূর্ণ শিক্ষণ। দেখো সম্প্রদায় শিক্ষার্থীদের কিন্তু আরো ভালোভাবে শিখতে সাহায্য করে। কেন সাহায্য করে? কারণ এটা কিন্তু কার্যকর শিক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধাগুলি প্রদান করে। কিভাবে প্রদান করছে? দেখো না, সম্প্রদায় তার বিভিন্ন সংস্থা যেমন স্কুল, পার্ক, হসপিটাল, লাইব্রেরি, আইন প্রয়োগকারী যে সকল সাবস্টেশন রয়েছে, তাছাড়া সামাজিক ক্লাব, ওকে, বিনোদন, এই সকল কেন্দ্রগুলো কিন্তু এই বিভিন্ন কমিউনিটি থাকে, সেই কমিউনিটি গুলো কি ইত্যাদি এরা সরবরাহ করে। ওকে, ফলে কিন্তু
কমিউনিটি একটা গুরুত্বপূর্ণ শিক্ষার জায়গায় কিন্তু দাঁড়ায়। কারণ দেখো স্কুল, পার্ক, হসপিটাল, লাইব্রেরি হচ্ছে আইন প্রয়োগকারী যে সকল সাব স্টেশন রয়েছে, সামাজিক ক্লাব রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন কমিউনিটির মানুষ কিন্তু সেখানে আসে। ওকে, তাহলে এটা কি হবে, সেখান থেকে কিন্তু তার একটা বাস্তব পরিস্থিতির একটা শেখার, এই বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু শেখার একটা সুযোগ প্রদান করে। ওকে, চলো নেক্সট 86 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ইভিএস শিখন, এটা হচ্ছে ইভিএস হবে, ইভিএস শিখন শেখানোতে ক্লাসরুমের শিক্ষাকে স্কুলের বাইরে জীবনের সাথে সংযুক্ত করা এবং এটিকে সমৃদ্ধ করা বোঝায়। তাহলে ইভিএস শিখন শেখানোতে ক্লাসরুমের শিক্ষাকে স্কুলের বাইরে জীবনের সাথে সংযুক্ত করা এবং এটিকে সমৃদ্ধ করা বোঝায়। দেখো পাঠ্যক্রমের বাইরে যাওয়া, পাঠ্যপুস্তকের বাইরে যাওয়া, বৈশ্বিক পরিবেশগত সমস্যা উদ্বেগের সাথে পাঠ্যপুস্তককে সংযুক্ত করা, পুরো স্কুল পদ্ধতি। দেখো যে যখন ক্লাসরুমের শিক্ষাকে স্কুলের বাইরে বলেছে, তাহলে স্কুল পদ্ধতিটা এটা তো কোনোভাবে আমরা নিতে পারি না, ঠিক আছে। তাহলে দেখো এখানে যখন ক্লাসরুমের শিক্ষাকে স্কুলের বাইরে জীবনের সাথে সংযুক্ত করতে বলবে, অর্থাৎ ক্লাসরুমে যে সকল সাবজেক্ট রয়েছে, যে সকল পাঠ্যপুস্তক রয়েছে, তার বাইরে গিয়ে কিন্তু আমরা বাস্তব জগতের সঙ্গে কিন্তু শিক্ষাটা নিয়ে আর তার সঙ্গে আলোচনা করব এবং তার সঙ্গে কিন্তু সংযুক্ত বা সমৃদ্ধ করব। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দেখো, পাঠ্যপুস্তকের বাইরে যাওয়া। ওকে, পাঠ্যক্রমের বাইরে নয়, পাঠ্যপুস্তকের কিন্তু বাইরে যাওয়া, অর্থাৎ যে সকল পুস্তক আমরা বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে পড়ছি, সেই সকল পাঠ্যপুস্তক না পড়ে আমরা যে বাস্তব জীবনের মানে অর্থাৎ স্কুলের বাইরে যে সকল বিষয়গুলি রয়েছে, যে সকল জিনিসগুলি রয়েছে, তার মধ্যে যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি, সেটাই হচ্ছে কি বাইরের জীবনের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে, আর সেটাই সমৃদ্ধ করা বোঝায় এখানে ক্লাসরুমের শিক্ষা, স্কুলের বাইরে জীবনের সাথে শিক্ষণ বলতে। ওকে, চলো নেক্সট দেখো 87 নম্বর প্রশ্নে কি বলেছে, তৃতীয় শ্রেণীর ছাত্রদের রাম শিখিয়েছিলেন যে পিতামাতা এবং তাদের সন্তানরা পারমাণবিক পরিবার গঠন করে, দাদা দাদি এবং অন্যান্য আত্মীয়রা যদি একসাথে থাকে তবে এটি বর্ধিত পরিবার হয়। অর্থাৎ পিতামাতা এবং তাদের সন্তানরা একটা পারমাণবিক পরিবার গঠন করে, অর্থাৎ নিউক্লিয় পরিবার। ওকে, আর একটা হচ্ছে কি আত্মীয়রা দাদা দাদি ও অন্যান্য যারা থাকে তারা, সেটা হচ্ছে কি বর্ধিত পরিবার, অর্থাৎ একান্নবর্তী পরিবার। এই আপনি কি মনে করেন যে পরিবারটি ধারণাটি এভাবে দেখাতে হবে, পরিবার সংজ্ঞাটি ভুল, রাম তার ছাত্রদের প্রতি সংবেদনশীল, শিখন শেখানোর পদ্ধতির অন্তর্ভুক্ত নাম। দেখো তাহলে 87 নম্বর প্রশ্ন কি হচ্ছে না, পরিবারের ধারণা শেখাতে গিয়ে কি বলেছে, রাম যে পিতামাতা ও তাদের সন্তানদের তাহলে একসঙ্গে কি হচ্ছে পারমাণবিক পরিবার গঠন, আর দাদা দাদি যদি থাকে তার মধ্যে, তাহলে অন্যান্য আত্মীয়রা থাকে, সেটা হচ্ছে কি একটা বর্ধিত পরিবার। ওকে, অর্থাৎ একান্নবর্তী পরিবার। তাহলে আপনি এই মনে করেন যে পরিবারের ধারণাটি এভাবে দেখাতে হবে, পরিবারের সংজ্ঞাটি ভুল, রাম তার ছাত্রদের প্রতি সংবেদনশীল, শিক্ষণ শেখানোর পদ্ধতি অন্তর্ভুক্ত নাম। দেখো পরিবারের ধারণা শেখানোর জন্য একজন শিক্ষক কিন্তু এমন একটি শ্রেণীবিভাগ ব্যবহার করা উচিত যা কিন্তু নির্দিষ্ট গোষ্ঠীকে সমর্থন করে না, অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কখনো সমর্থন করবে না। কারণ অনেক স্কুলে রয়েছে যা অন্তর্ভুক্তি শিক্ষা পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ অনেক স্কুলে যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেক অন্তর্ভুক্তি শিক্ষা পদ্ধতি সেখানে কিন্তু ব্যবহার করা হয়। ওকে, আর একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে কি হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন পটভূমি থেকে সেখানে আসে, ঠিক আছে। তাহলে বিভিন্ন পটভূমি থেকে সেখানে আসে এবং তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম চিন্তা ভাবনা রয়েছে এবং তাদের মধ্যে বিভিন্ন ক্ষমতা রয়েছে, তাই শিক্ষার পদ্ধতি হতে হবে কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক প্রকৃতির। ওকে, অর্থাৎ এটা যে অন্তর্ভুক্তমূলক যেটা রয়েছে, অন্তর্ভুক্তমূলক পদ্ধতি বা অন্তর্ভুক্তিমূলক না, এটা অন্তর্ভুক্ত নাম বলেছে, এটা কিন্তু একদম একটা শিক্ষণ শেখানোর একটা অন্তর্ভুক্তি পদ্ধতি, অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মধ্যে কিন্তু তাদেরকে শেখাতে হবে। এটা এই যে পিতামাতা দাদা দাদি ও অন্যান্য যখন আত্মীয়রা থাকে, এটা বর্ধিত পরিবার, এবং পিতামাতা ও সন্তানরা যখন পারমাণবিক পরিবার গঠন করে, এই যে বিষয়টা বিভিন্ন ধরনের শ্রেণী, বিভিন্ন ধরনের একটা ক্লাসরুমের মধ্যে যখন হচ্ছে কি ছেলেরা থাকে, তখন হচ্ছে কি তাদের মধ্যে কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক একটা পরিবেশ তৈরি করে সেখানে কিন্তু শেখাতে হবে, অর্থাৎ শিক্ষণ শেখানোর পদ্ধতি হচ্ছে অন্তর্ভুক্ত নাম। ওকে, চলো নেক্সট বলেছি ইভিএস শ্রেণীতে
নিচের কোনটি কার্যকলাপ, দেখো ইউএস শ্রেণীতে নিচের কোনটি কার্যকলাপ? ব্ল্যাকবোর্ডের ব্যবহার, ছবি পড়া, মাঠ পরিদর্শন, উপরের সমস্ত। দেখো অবশ্যই করে ব্ল্যাকবোর্ডের ব্যবহার, ইউএস শ্রেণীতে ব্ল্যাকবোর্ডের ব্যবহার একটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ কার্যকলাপ, তারপরে ছবি পড়া, মাঠ পরিদর্শন, এটা পরিদর্শন হবে, তারপরে দেখো উপরের সমস্ত, অর্থাৎ এখানে সবকটা কিন্তু অবশ্যই করে সঠিক, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি উপরের সমস্ত। নেক্সট দেখো পরিবেশ অধ্যয়ন, পরিবেশগত অধ্যয়ন পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত করতে পারে যদি তারা হয়, দেখো পরিবেশগত অধ্যয়ন পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালনা করতে পারে যদি তারা হয়, কি হয়? দেখো বিষয়ভিত্তিক, সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক, এই সমস্ত। পরিবেশগত অধ্যয়ন পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার পরিচালনা করতে, অর্থাৎ সামগ্রিক দিকে যদি শিক্ষার পরিচালনা করতে হয় সেটা কি হবে? এটা বিষয়ভিত্তিক হবে, সমন্বিত হবে, অন্তর্ভুক্তিমূলক হবে, না এই সমস্ত হবে, সবগুলি হবে। দেখো যখন একটা সামগ্রিক শিক্ষা পরিচালিত হবে তখন অবশ্যই সেটা কিন্তু বিষয়ভিত্তিক হতে হবে এবং সমন্বিত পাঠ্যক্রম হতে হবে আর অন্তর্ভুক্তিমূলক কিন্তু পাঠ্যক্রম হতে হবে। সামগ্রিক দিকে শিক্ষা পরিচালনা করতে গেলে কিন্তু এই চারটি সময়, তিনটি অবশ্যই করে সবকটাই প্রয়োজন। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো চারেরটা। চলো নেক্সট বলেছে ইভিএস পাঠ্যপুস্তকে সাপের মোহনীয় বিষয়ে একটি অধ্যায় রয়েছে, এটি শিশুদের সচেতন করা, সংবেদনশীল করার উদ্দেশ্যে করা হয়েছে। বলেছে যে পশুপালন জীবিকার একটি ভালো উৎস, এটা কোন উদ্দেশ্যে করা হয়েছে? দেখো সচেতন করা, সংবেদনশীল করার উদ্দেশ্যে করা হয়েছে। প্রশ্নটা একটু এলোমেলো মতন লাগছে, সচেতন করা এবং সংবেদনশীল করার উদ্দেশ্যে করা হয়েছে। আচ্ছা দেখো এই সংবেদনশীল, সচেতন ও সংবেদনশীল উদ্দেশ্যে করা হয়েছে, মানে কোন বিষয়ে সংবেদনশীল ও সচেতন করার জন্য কিন্তু করা হয়েছে। দেখো যে পশুপালন জীবিকার একটি ভালো উৎস, যে এটি একটি বেআইনি কাজ, সর্বপ্রেমীদের জন্য এটি একটি বেআইনি কাজ কারণ শিশুরা আজকাল প্রায়শই তাদের দেখতে পায় না, যে সর্পমন্ত্রীরা সাপের ক্ষতি করতে পারে না, তাদের জীবিকা থেকে বঞ্চিত করার আগে তাদের বিকল্প ব্যবস্থা করা দরকার। দেখো অবশ্যই করে এই যে সাপের মোহনীয় বিষয়ে একটা অধ্যায় রয়েছে, এর কারণ হচ্ছে কি এইটাই সচেতন করা দরকার যে যারা সাপুড়ে অর্থাৎ সর্পমন্ত্রী তারা কিন্তু সাপের ক্ষতি করতে পারে না, তাদের যখন আমরা কিন্তু জীবিকা থেকে উচ্ছেদ করব তখন তাদের একটা বিকল্প ব্যবস্থা করা অবশ্যই দরকার। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো চারেরটা। ওকে নেক্সট। তো বন্ধুরা দেখো আজকের ছিল এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। সিটেট 2018 ডিসেম্বরে যে সকল প্রশ্নগুলো কিন্তু আগের দিন আমরা আলোচনা করিনি, প্র্যাকটিস সেট 11 আলোচনা করলাম, দুটো সেটে কিন্তু আমরা আলোচনা করলাম। অবশ্যই সিটেট 2018 যে সকল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল সেগুলি নিয়ে আলোচনা করছি এবং আজকের আমরা 2018 ডিসেম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। অবশ্যই যদি ভালো লাগে প্রত্যেকে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও, সঙ্গে সঙ্গে অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দিতে কেউ ভুলবে না। ঠিক আছে, তোমরা যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, নতুন হও, অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিনিয়ত তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো তোমাদের জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। প্রত্যেকের শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য। ধন্যবাদ প্রত্যেককে।